গল্পের শুরু হয় চীনের সবচেয়ে সফল এমএমএ ফাইটার ফেং ইউকে দিয়ে। তিনি নিজেকে এতটাই শক্তিশালী করে তুলেছিলেন যে তিনি একটি ম্যাচও হারেননি। ম্যাকাউতে তিনি আরেকজন দক্ষ ফাইটার শাও ফেং এর বিরুদ্ধে লড়ছিলেন, কিন্তু ফেং ইউ সহজেই তাকে পরাজিত করেন। লড়াইটি সরাসরি সম্প্রচারিত হচ্ছিল এবং ফেং ইউ এর খ্যাতি ও জনপ্রিয়তা দ্রুত বাড়তে শুরু করে, কিন্তু অদ্ভুতভাবে এই বিজয়ও তার মনে আনন্দ এনে দিতে পারেনি। রিংয়ে দাঁড়িয়েও তার চিন্তাগুলো তার অতীতে আবর্তিত ছিল। তার দাদু ছিলেন একজন ধনী ব্যবসায়ী। তিনি কখনোই চাননি যে ফেং ইউ একজন ফাইটার হোক। তিনি বিশ্বাস করতেন তার নাতনি পৈতৃক ব্যবসা সামলাবে। শৈশব থেকেই তাকে এই প্রত্যাশার ভার বহন করতে হয়েছে, কিন্তু তিনি পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের পথ বেছে নেন। তিনি একজন ফাইটার হন এবং এই কারণে তার দাদু সব সময় তার ওপর অসন্তুষ্ট ছিলেন। এবার গল্পটি মোড় নেয় এবং আমরা মিং তিয়ানকে দেখি, যে তার দুই ছোট ভাই বোনের সাথে ম্যাকাউতে থাকে। তার বাবা আগেই মারা গেছেন এবং তার মাও তাদের ছেড়ে চলে গেছেন। সমস্ত দায়িত্বের বোঝা মিং তিয়ানের ওপর এসে পড়ে। তার ছোট ভাই মিং লে টিভিতে এমএম এর লড়াই দেখছিল। তার প্রিয় ফাইটার ছিলেন ফেং ইউ। সে তার দাদাকে বলল যে ফেং ইউ এর রাউন্ড কি সত্যিই অসাধারণ। লোকেরা তাকে দ্য কুইন বলতো, কিন্তু মিং তিয়ান তাকে ধমক দিয়ে বললেন, এখন স্কুলের জন্য তৈরি হও। মিং তিয়ান পড়াশোনা ছেড়ে দিয়ে একটি স্থানীয় রেস্তোরাঁয় কাজ করতেন। তার ভাই বোনদের ভরণ পোষণের জন্য তিনি বিভিন্ন ছোটখাটো কাজ করতেন, কখনো রান্নাঘরে সাহায্য করা, কখনো খাবার বিতরণ করা। তিনি একটি স্কলারশিপের সাহায্যে কলেজে ফিরে যাওয়ার জন্য আগ্রহী ছিলেন। রেস্তোরাঁর মালিক তাকে একজন মার্শাল আর্ট মাস্টারের জন্য খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব দিলেন। নিয়ম ছিল 15 মিনিটের মধ্যে ডেলিভারি দিতে হবে, যদিও জায়গাটি ছিল 20 মিনিটের দূরত্বে। কিন্তু মিং তিয়ানের দিক সম্পর্কে এতটাই তীক্ষ্ণ জ্ঞান ছিল যে তিনি বিদ্যুতের গতিতে একটি শর্টকাট নেন। পথে একজন বৃদ্ধ মহিলার খাবারের গাড়ি উল্টে যায়। মিং তিয়ান তৎক্ষণাৎ সাহায্য করার জন্য নিচু হন। ঠিক তখনই গাড়িটি গড়াতে শুরু করে। ফেং ইউ পাশ দিয়ে যাচ্ছিল। মিং তিয়ান তাকে সেটা ধরে রাখতে অনুরোধ করেন, কিন্তু সাহায্য করার পরিবর্তে ফেং ইউ তাকে লাথি মারে। গাড়িটি ভেঙে যায়, সব ফল নষ্ট হয়ে যায়। বৃদ্ধা রেগে তাকে বকা দেন। ফেং ইউ চুপচাপ তাকে এক বান্ডিল নোট ধরিয়ে দেন। মহিলাটি খোঁচা দিয়ে বলেন, মা, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। কিন্তু ফেং ইউ তার কথা উপেক্ষা করেন। মিং তিয়ানো তার আচরণে অসন্তুষ্ট হন, কিন্তু তিনি কি বা করতে পারেন। এদিকে ফেং ইউ তার পুরনো মার্শাল আর্ট শিক্ষকের সাথে দেখা করতে যান। তিনি বাইরে পরিষ্কার করছিলেন। ফেং ইউ তাকে পরিষ্কার করতে সাহায্য করতে চান। এ নিয়ে দুজনের মধ্যে একটি কথোপকথন হয়। ফেং ইউ তাকে বলেন, আমার পরিবার আমাকে পারিবারিক ব্যবসায় যোগ দিতে বাধ্য করছে। আমি চাই আপনি আমার জন্য সিদ্ধান্ত নিন, আমার কি করা উচিত। শিক্ষক সরাসরি প্রত্যাখ্যান করেন, তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকে নিজেই নিতে হবে। ঠিক তখনই মিং তিয়ান সেখানে পৌঁছান। জানা যায় সেই শিক্ষকই খাবারের অর্ডার দিয়েছিলেন। তারা একে অপরের দিকে তাকান, কিন্তু কোনো কথা না বলে যার যার পথে চলে যান। মিং তিয়ান ফিরছিলেন যখন তিনি একটি ইমেল পান। তিনি 70% স্কলারশিপ পেয়েছেন, কিন্তু কলেজটি শেনঝেনে। এখন তিনি উভয় সংকটে, পড়াশোনার জন্য শহর ছেড়ে যাবেন নাকি তার ভাই বোনদের জন্য ম্যাকাউতে থাকবেন। নিজের দ্বিধা দূর করতে তিনি উইজডম ফাউন্টেনে যান। তিনি একটি মুদ্রা ছুঁড়ে মারেন এবং ভাগ্যের কাছে পথ নির্দেশের জন্য প্রার্থনা করেন। তার শৈশবের কথা মনে পড়ে, যখন তার বাবা প্রথম তাকে এই ফোয়ারায় এনেছিলেন। তিনি বলেছিলেন, বাবা, এখানে মুদ্রা ছুঁড়ে আমরা এক ধরনের প্রতিশ্রুতি দেই, আমাদের স্বপ্ন পূরণ করার প্রতিশ্রুতি, এবং যদি আমরা সাহস বজায় রাখি তবে এই ইচ্ছেগুলো সত্যি হতে পারে। ঠিক সেই মুহূর্তে ফোয়ারার অন্য পাশে ফেং ইউও উপস্থিত ছিলেন। তিনিও নিজের স্বপ্ন পূরণের জন্য প্রার্থনা করতে এসেছিলেন। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার লড়াইয়ের জীবন চালিয়ে যাবেন। এদিকে মিং তিয়ান পড়াশোনা করার জন্য অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুজনই একই সময়ে একটি মুদ্রা ছুঁড়ে মারেন। মিং তিয়ানের বস ছিলেন খুব দয়ালু মানুষ। যাওয়ার আগে তিনি তাকে জমকালো ডিনারের আপ্যায়ন করেন এবং বলেন, শেনঝেনের কেএফসিতে আমার একজন বন্ধু আছে, আমি সেখানে তোমার জন্য একটি কাজের ব্যবস্থা করেছি, তুমি থাকার জায়গাও পাবে। মিং তিয়ান খুব খুশি হন এবং তাকে ধন্যবাদ জানান। কয়েকদিন পর মিং তিয়ান তার ভাই বোনদের সাথে শেনঝেনে চলে আসেন। যদিও বাড়িটি পুরনো, তবে এটি সুন্দরভাবে সংস্কার করা হয়েছে। দুই শিশু সেখানে থাকতে পেরে খুব খুশি। এটা দেখে মিং তিয়ান হাসেন। তিনি আলমারিতে শৈশবের ছবি সাজিয়ে রাখতে শুরু করেন। আমরা জানতে পারি যে তিনি নিজেও বক্সিং ভালোবাসতেন, কিন্তু বাবার মৃত্যুর পর তা ছেড়ে দেন। এবার তিনি কেএফসিতে কাজ শুরু করেন। তিনি ডেলিভারি বয় হিসেবে কাজ পান। তিনি তার ভাই বোনদের তাদের মাধ্যমিক বিদ্যালয়েও পৌঁছে দেন, কিন্তু
কিন্তু আজ ছিল তার কলেজের প্রথম দিন, তাই তার ভাই বোনরা তাকে শুভকামনা জানায়। ঠিক তখনই তিনি বুঝতে পারেন যে তার কলেজের জন্য দেরি হয়ে গেছে। তিনি একটি শর্টকাট নেন এবং দ্রুত পৌঁছে যান। জিয়াজি কলেজ ছিল পুরো চীনের সবচেয়ে বিখ্যাত ক্রীড়া কলেজ, যেখানে শুধুমাত্র মেয়েদের ভর্তি করানো হতো। কিন্তু এই বছর প্রথমবারের মতো 10 জন ছেলেকে ভর্তি করানো হয়েছিল। মিংতিয়ান ছিলেন তাদের মধ্যে একজন। তিনি ভেতরে ঢুকতেই মেয়েদের ভিড়ে ঘিরে যান। শত শত মেয়ের মধ্যে একমাত্র ছেলে হয় তিনি বেশ অস্বস্তি বোধ করেন। হঠাৎ তিনি শাওমির সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে যান। মিংতিয়ান সঙ্গে সঙ্গে ক্ষমা চান এবং তাকে দেখে আনন্দিত হয়ে বলেন, বাহ, আমি ভেবেছিলাম আমি এখানকার একমাত্র ছেলে, তোমাকে দেখে শান্তি পেলাম। শাওমি অবাক হন। ছোট চুলের কারণে মিংতিয়ান তাকে ভুল করে ছেলে ভেবেছিলেন। সে তৎক্ষণাৎ একটি ছোট ক্লিপ লাগিয়ে নেন। মিংতিয়ান হতবাক হয়ে যান। শাওমি হেসে বলেন, আমি তোমার নাম মনে রাখবো, এবং তারপর স্কেটিং করে চলে যান। দৃশ্য পরিবর্তন হয়। কলেজের শিক্ষক মিস্টার ওয়াং এবং প্রধান শিক্ষকের মধ্যে কথা হচ্ছে। মিস্টার ওয়াং চিন্তিতভাবে বলেন, মূলত 10 জন ছেলে ভর্তি হয়েছিল, কিন্তু ক্যাম্পাসে এসে মেয়েদের দেখে তারা সবাই স্থানান্তর ট্রান্সফার করার অনুরোধ করছে। এখন শুধুমাত্র মিংতিয়ান বাকি আছে। প্রধান শিক্ষক একটি দীর্ঘশ্বাস ফেলে বলেন, দেখুন, মিংতিয়ান যাতে চলে না যায় তার জন্য আমাদের একটি উপায় বের করতে হবে। ওয়াং জিয়ানজি বিশ্ববিদ্যালয়ের 42 বছরের ইতিহাসে আমরা সবসময় শক্তিশালী মেয়েদের প্রশিক্ষণ দিয়েছি। আমাদের ছাত্রীরা বিশ্বমানের কমব্যাট লড়াই জিতেছে। আমরা এমনকি 74টি নাগরিক পুরস্কার এবং 8টি জাতীয় পুরস্কারও পেয়েছি। কিন্তু আমরা সবসময় এই সত্যটি উপেক্ষা করেছি যে এই মেয়েদের অবশেষে বিয়ে হবে এবং তাদের সঙ্গীদের সাথে মানিয়ে নিতে শিখতে হবে। এই কারণেই আমাদের এখন এই কলেজে ছেলেদেরও রাখতে হবে। এই কলেজ শিক্ষাগত বিষয়ের চেয়ে মার্শাল আর্ট এবং অন্যান্য অতিরিক্ত কার্যকলাপে বেশি মনোযোগ দিত। এরপর হঠাৎ সব ছাত্রীরা একটি বার্তা পায়, মিংতিয়ানকে প্রিন্সিপালের অফিসে নিয়ে এসো। মেয়েরা উল্লাস করে তাকে ঘিরে ধরে। তার সুদর্শন চেহারা দেখে সবাই তাকে সঙ্গে নিয়ে যেতে চায়। ঠিক তখনই সং নামে একটি মেয়ে প্রবেশ করে। সে রেগে অন্য মেয়েদের সরে যেতে বলে, আমি মিংতিয়ানকে হেডমাস্টারের কাছে নিয়ে যাব। কিন্তু ঠিক তখনই শাওমি আসে, আবার তার ছোট চুল ক্লিপ দিয়ে আটকে। সে বলে, না, আমি মিংতিয়ানকে নিয়ে যাব। সং খোঁচা দিয়ে বলে, এত তাড়াহুড়া কিসের? একবার আয়নায় নিজের মুখ দেখো, তোমাকে তো একটা ম্যাকো গার্লের মতো লাগে। শাওমি রেগে যায় এবং দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, কিন্তু মিংতিয়ান এর মধ্যে জড়াতে চায় না। তিনি চালাকি করে ভান করেন, দেখুন, হেডমাস্টার এসে গেছেন, এবং তারপর দ্রুত খেলার মাঠের দিকে চলে যান। সেখানে তিনি ফেং ইউকে দেখতে পান। তিনি তাকে প্রথম দেখাতেই চিনতে পারেন, এ সেই রক্ষণশীল মেয়ে। কিন্তু ফেং ইউ তাকে চিনতে পারে না। সে যখন চলে যাচ্ছিল তখন তার ব্যাগের ধাক্কায় দুর্ঘটনাক্রমে মিংতিয়ানের হাত কেটে যায়। ফেং ইউ তাকে একটি নোট ধরিয়ে দেন এবং ঠান্ডাভাবে বলেন চিকিৎসা করতে। মিংতিয়ান তার অহংকারে ক্ষুব্ধ হন। তিনি বলেন, টাকার বদলে তুমি যদি দুঃখিত বলতে তাহলে ভালো হতো, এবং টাকাটা মাটিতে ছুঁড়ে ফেললেন। কিন্তু ফেং ইউ এর কাছে ক্ষমা চাওয়ার চেয়ে টাকা বেশি গুরুত্বপূর্ণ ছিল। সে খোঁচা দিয়ে বলে, দুঃখিত কিছুই বোঝায় না, এই পৃথিবীটা টাকা দিয়েই চলে। মিংতিয়ান রেগে তাকে দানব বলে ডাকেন। এই কথা শুনে ফেং ইউ এর মুখ লাল হয়ে যায়। তিনি তাকে ঘুষি মারতে যান, কিন্তু নিজেকে সামলে নিয়ে চলে যান। কিন্তু তখন তার গভীর অনুশোচনা হয় এবং আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেই দিন মেকআপের সময় যখন বৃদ্ধ মহিলার গাড়িটি উল্টে যাচ্ছিল, তখন একটি ছোট মেয়ে তার সামনে চলে এসেছিল। ফেং ইউ তাকে বাঁচানোর জন্য লাথি মেরেছিলেন। উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু মিংতিয়ান এবং বৃদ্ধা তা বুঝতে পারেননি। ক্লাসরুমে মিংতিয়ান মেয়েদের মাঝে বসে মন দিয়ে পড়াশোনা করছিলেন। মেয়েরা তার দিকে তাকিয়েছিল, কিন্তু যেই তিনি তাদের দিকে তাকাতেন সবাই সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিত। তিনি বুঝতে পারছিলেন না যে তারা সত্যি তাকে দেখছে কিনা, নাকি এটা তার কল্পনা। দৃশ্য পাল্টে যায় এবং আমরা একটি নুডলসের রেস্তোরাঁ দেখি, যেখানে সানহাও নামে একটি ছেলে তার মাকে রেস্তোরাঁ চালাতে সাহায্য করত। ঠিক তখনই দুজন ছেলে আসে এবং নুডলসকে নিম্নমানের বলে গোলমাল শুরু করে। সানহাও এর মা ঝগড়া এড়াতে চেয়েছিলেন, কিন্তু সানহাও তাদের বলে যে যদি তাদের লড়াই করতে হয় তবে তারা অন্যদিন বাইরে এসে ব্যাপারটা মিটমাট করবে। তারা মারামারি করে চলে যেতে শুরু করে, কিন্তু তারা তা করে না। তারা যাওয়ার সময় একটি কুকুরছানাকে লাথি মারে। সানহাও এর রক্ত গরম হয়ে ওঠে, কারণ সে প্রাণীদের খুব ভালোবাসত এবং যখনই কেউ তাদের উপর অত্যাচার করত তার রাগ নিয়ন্ত্রণে থাকতো না। তার মা এটা ভালো করেই জানতেন। তিনি নিশ্চিত ছিলেন যে সংঘর্ষ অনিবার্য। পরের মুহূর্তেই সানহাও তাদের দুজনের উপর হামলা করে। এদিকে আমরা শাওমি এবং ফেং ইউকে বক্সিং ক্লাবে
অনুশীলন করতে দেখি। তারা ভালো বন্ধু ছিল এবং বক্সিং এর প্রতি তাদের গভীর আগ্রহ ছিল। ফেং ইউ আজ মনমরা দেখাচ্ছিল। শাওমি বুঝতে পারেন যে কিছু একটা তাকে কষ্ট দিচ্ছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত মন খারাপ করে আছো কেন? ফেং ইউ বলেন, মিংতিয়ানের সাথে আমার ঝগড়া হয়েছে এবং সে আমাকে দানব বলেছে। আমাকে কি সত্যি এত খারাপ দেখায়? শাওমি হাসতে যাচ্ছিল কিন্তু নিজেকে থামিয়ে ব্যাখ্যা করেন, মিংতিয়ানের কথায় তোমার মন খারাপ করা উচিত নয়। এদিকে ক্লাস শুরু হয়েছিল। মেয়েরা মিংতিয়ান সম্পর্কে আরো জানতে চেয়েছিল, তাই শিক্ষক তাকে সামনে ডাকেন এবং তার সম্পর্কে কিছু বলতে বলেন। কিন্তু মিংতিয়ানের বলার মতো বিশেষ কিছু ছিল না। তিনি শুধু তার নাম বলে চুপচাপ বসে পড়েন। রাতে ফেং ইউ তার ঘরে বসে মিংতিয়ানের কথা ভাবছিলেন। এরপর আমাদের তার শৈশব দেখানো হয়। যখন তিনি ছোট ছিলেন তখন তার বাবা মা তার সাথে মেয়ের মতো ব্যবহার করতেন না। তারা সবসময় একটি ছেলে চাইতেন। সেই কারণে তারা ফেং ইউকে ছেলের মতোই বড় করেছিলেন। তাকে লম্বা চুল রাখতে দেওয়া হতো না, আর না তাকে মেয়েদের পোশাক পরতে দেয়া হতো। কেবলমাত্র যখন তার ছোট ভাইয়ের জন্ম হয় তখনই তার মা বাবা তাকে মেয়ের মতো জীবনযাপন করার অনুমতি দেন। আনন্দে ফেং ইউ মলে গিয়ে সেই পোশাকটি কিনেন যার দিকে তিনি তাকিয়েছিলেন। তিনি তার সহপাঠীকে একটি উপহার দিয়ে চমকে দিতে চেয়েছিলেন, কিন্তু সবাই তাকে নিয়ে উপহাস করে, তাকে দানব বলে ডাকে এবং তাকে খেপায়। এই কারণেই ফেং ইউ আজও তার লিঙ্গ পরিচয় নিয়ে সমস্যায় ভোগেন। এদিকে মিংতিয়ান তার কলেজের কাজ শেষ করছিলেন। ঠিক তখনই তার ছোট ভাই মিংলে ঘুমন্ত অবস্থায় তাকে ঘুষি মারতে শুরু করে। মিংতিয়ান তার নিষ্পাপতা দেখে হাসেন। এরপর তার মনে পড়ে তার ভাই যাকে আদর্শ মনে করে সেই মেয়েটি হলো ফেং ইউ, সেই কাঠখোট্টা মেয়ে। তার মনে পড়ে যে ফেং ইউ এর চোখগুলো ঠিক তার মায়ের মতো। হয়তো সেই কারণেই ফেং ইউকে দেখলে তার বিরক্ত লাগে। এরপর একটি ফ্ল্যাশব্যাকে তার মনে পড়ে সেই দিনটি যখন তার বাবা টলতে টলতে মাতাল অবস্থায় বাড়ি ফিরছিলেন। তিনি তাকে ধরেছিলেন এবং ঠিক সেই দিনই তার মা চিরতরে বাড়ি ছেড়ে চলে যান। কলেজে মেয়েদের কারণে মিংতিয়ান তার পড়াশোনায় মন দিতে পারছিলেন না। প্রধান শিক্ষক এবং মিস্টার ওয়াং খুশি ছিলেন যে তিনি এখনো ট্রান্সফার নেননি, কিন্তু মিংতিয়ান মন খারাপ করে অন্য কলেজে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কলেজের বিশেষত্ব ছিল এটি যে ক্লাবগুলি প্রতিষ্ঠা করেছিল যেখানে ছাত্রীরা তাদের প্রতিভা বাড়িয়ে তুলত। সব নতুন ভর্তি হওয়া ফ্রেশম্যানদের ক্লাবগুলো ঘুরিয়ে দেখানো হয় এবং তাদের স্বাধীনভাবে বেছে নেয়ার সুযোগ দেয়া হয়। মিস্টার মিংতিয়ান সব ক্লাব মনোযোগ দিয়ে দেখছিলেন। যখন তিনি বক্সিং ক্লাবে ফেং ইউকে লড়তে দেখেন তখন তিনি বুঝতে পারেন যে তিনি হয়তো সেই পুরনো মাস্টারের কাছেই প্রশিক্ষণ নিয়েছেন যাকে তিনি খাবার দিতে গিয়েছিলেন। ফং ও চেয়েছিলেন মিংতিয়ান তার ক্লাবে যোগ দিক এবং তাকে তার শক্তি দেখান, যা দেখে মিংতিয়ান অবাক হন। তবে শাওমিও তাকে তার ক্লাবে যোগ দিতে চেয়েছিলেন, যার কারণে তাদের মধ্যে আরো একটি ঝগড়া হয়। বিরক্ত হয়ে মিংতিয়ান সুইমিং ক্লাবটি বেছে নেন। তিনি পুলে ঝাঁপ দেন কিন্তু সেখানে মাছ খুঁজে পান। তিনি জানতে পারেন যে ক্লাবটি বন্ধ হয়ে গেছে এবং পুলটিকে একটি বাস্তুতান্ত্রিক পুকুরে পরিণত করা হয়েছে। এতে মন খারাপ করে মিংতিয়ান ট্রান্সফার করার জন্য সিদ্ধান্ত নেন। মিস্টার ওয়াং তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেন, কিন্তু যখন তিনি রাজি হন না তখন তিনি বলেন যে ট্রান্সফার করা সহজ, শুধু ফর্মটি পূরণ করে অফিসিয়াল ফাইল বক্সে রেখে দাও। মিংতিয়ানও মনে করেন এটা সহজ হবে। তিনি যখন ফর্ম জমা দিতে যান তখন স্নাতক করাতে মেয়েরা তাকে থামায়। মিংতিয়ান তাদের সাথে লড়াই করেন কিন্তু খারাপভাবে মার খান। তিনি মিস্টার ওয়াং এর কাছে অভিযোগ করেন, আপনি আমাকে থামাতে 5 জন মেয়ে পাঠিয়েছিলেন, এটা কি ভুল নয়? মিস্টার ওয়াং বলেন, আমি জানি তুমি একজন সুপারস্টারের মতো সবার মনোযোগের কেন্দ্র এবং আমি চাই না তুমি আমাদের কলেজ ছেড়ে যাও। এরপর তিনি তাকে একটি বিশেষ অফার দেন, এই বছর তোমার কলেজের ফি দিতে হবে না, পরবর্তীতে আমি সময়সীমা 30 বছর বাড়িয়ে দেব, যা হবে কোনো সুদ ছাড়া ঋণ পরিশোধের মতো। মিংতিয়ান এই অফারে খুব মুগ্ধ হন কারণ তিনি বিনামূল্যে তার পড়াশোনা শেষ করতে পারবেন। তবে মিস্টার ওয়াং তাকে এটি গোপন রাখতে বলেন। একদিন তিনি দুর্ঘটনাক্রমে মেয়েদের বাথরুমে ঢুকে পড়েন। ফেং ইউ সেখানে স্নান করছিলেন। তিনি ভাবেন কোনো মেয়ে এসেছে, তাই তিনি মিংতিয়ানকে একটি তোয়ালে দিতে বলেন। মিংতিয়ান বিভ্রান্ত হন। তিনি তার পোশাক তুলে তাকে দেন, কিন্তু ফেং ইউ বুঝতে পারেন যে এটা মিংতিয়ান এবং তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেন। ঠিক তখনই শাওমি প্রবেশ করেন এবং ভুল বোঝেন। দুজনেই একই সাথে ঘোষণা করেন যে তাদের মধ্যে এমন কিছু নেই এবং মিংতিয়ান চলে যান। এরপর আমাদের ক্যান্টিনের একটি দৃশ্য দেখানো হয়। শাওমি ফেং ইউ এর সাথে আইসক্রিম নিতে গিয়েছিলেন, তবে সেখানে স্ট্রবেরি আইসক্রিম নিয়ে শাওমির সাথে সং
এর ঝগড়া হয়, কারণ তারা দুজনেই স্ট্রবেরি আইসক্রিম চেয়েছিল। এদিকে মিংতিয়ান খাবার ডেলিভারি দিতে যাচ্ছিলেন। যখন তিনি দেখেন যে দুজন বুলি একজন ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে, মিংতিয়ান বুঝতে পারেন কিছু একটা গন্ডগোল আছে, তাই তিনি ছেলেটিকে বাঁচান, কিন্তু নিজেই ধরা পড়েন। তারা তাকে ধরে একটি মাঠে নিয়ে যায় এবং তাকে ধমকাতে শুরু করে। ফেং ইউ তাদের দেখতে পান এবং তার বন্ধুদের নিয়ে সেখানে আসেন। মেয়ে এবং ছেলেদের মধ্যে একটি তুমুল লড়াই শুরু হয়। একটি ছেলে সংকে পিছন থেকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু মিংতিয়ান একটি সাহসী কিক দিয়ে তাকে বাঁচিয়ে দেন। সং খুব খুশি হয়, সবার সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এবং তাদের সাথে বন্ধুত্ব করে। এবার তার মনে হয় যে এই কলেজটি এতটাও খারাপ নয় এবং তিনি আগামী 4 বছর এখানেই পড়াশোনা করার সিদ্ধান্ত নেন। মিস্টার ওয়াংও এই সিদ্ধান্তে খুশি হন। আপনি যদি ভিডিওটি পছন্দ করে থাকেন তবে বন্ধুদের সাথে শেয়ার করুন।